বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের বয়স ন্যূনতম কত হতে হবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, ভালো করে মনে রাখবে যে পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীর ভাণ্ডার যে সুবিধাভোগী মহিলারা এদের বয়স ন্যূনতম হতে হবে হচ্ছে 25 বছর, অপশান বি। তো লক্ষ্মীর ভাণ্ডার স্কিম হলো একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা পশ্চিমবঙ্গ সরকার 2021 সালের ফেব্রুয়ারিতে চালু করেছিল। এই সালটাও ভালো করে মনে রাখবে, এই সালটা পরীক্ষায় আসতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম কত সালে চালু হয়েছিল। অ্যান্সার হবে 2021 সালে, এটা ফেব্রুয়ারি মাসে চালু হয়েছিল। সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য এবং স্বাস্থ্য সাথীতে নাম নথিভুক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2021 সালে লঞ্চ হওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রাজ্য সরকার সর্বোচ্চ মোট কত টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের রাজ্য সম্পর্কিত একটা মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান ডি, 10 লক্ষ টাকা। তো 2021 সালে লঞ্চ হয়েছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটাতে হচ্ছে সর্বোচ্চ 10 লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। তো রাজ্যের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই প্রকল্পে সর্বোচ্চ 10 লাখ টাকার ঋণ পাবেন রাজ্যের পড়ুয়ারা। রাজ্যের পড়ুয়াদের উচ্চশিক্ষার লক্ষ্য নিয়ে চালু হয়েছে এই প্রকল্প। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মাদার টেরেসা। তো 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় নাগরিক এবং প্রথম এশীয় হন। এরপরে একমাত্র মহিলা প্রাপক হলেন হচ্ছে মাদার টেরেসা। নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন কোন গ্যাস? তো প্রধানত কোন কোন গ্যাসের জন্য গ্রিন হাউস এফেক্ট হয়? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, কার্বন ডাই অক্সাইড এবং মিথেন, এই দুটি গ্যাস হচ্ছে গ্রিন হাউস এফেক্ট তৈরি করার জন্য দায়ী। নেক্সট প্রশ্ন, আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? অপশন হচ্ছে শোরা, মজলিস, ন্যাশনাল কংগ্রেস নাকি ডায়েট। তো মনে রাখবে আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে শোরা, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, মূলের সাহায্যে বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটা হচ্ছে, অপশন হচ্ছে পাথরকুচি, পদ্ম, রাস্তা, এটা ভুল রয়েছে, নাকি রাঙা আলু। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, রাঙা আলু। তো রাঙা আলু হচ্ছে মূলের সাহায্যে বংশ বিস্তার করে। পরের প্রশ্ন, যে সকল উদ্ভিদ বা প্রাণী ভাইরাসের সংক্রমণে সহায়তা করে তাদের কি বলা হয়? ভেক্টর, ক্যারিয়ন, ভাইরয়েড নাকি ভিরিয়ন। তো যে সকল উদ্ভিদ বা প্রাণী ভাইরাসের সংক্রমণে সহায়তা করে তাদের বলা হয় ভেক্টর, অপশন এ। পরের প্রশ্ন, নিচের ধাতুগুলির মধ্যে কোনটি মুদ্রা ধাতু নয়? অর্থাৎ অপশনগুলোর মধ্যে কোন ধাতুটিকে মুদ্রা তৈরি করার জন্য ব্যবহার করা হয় না? তো গোল্ড, সিলভার, কপার, এগুলো সব ধাতুই হচ্ছে মুদ্রা তৈরি করতে ব্যবহৃত হয়। একমাত্র দস্তা, এটা দিয়ে মুদ্রা ধাতু তৈরি করা হয় না। নেক্সট প্রশ্ন, প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে? তো মনে রাখবে প্রকৃতিতে মোট 20টি অ্যামিনো অ্যাসিড রয়েছে, অপশন ডি। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক কি? এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, অপশন সি। নেক্সট প্রশ্ন, সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট। তো
তো মনে রাখবে যে সাইমন কমিশনে হচ্ছে কোনো ভারতীয়ই ছিলেন না, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভারতীয় বিধিবদ্ধ কমিশন, যা সাইমন কমিশন নামেও পরিচিত, স্যার জন সাইমনের সভাপতিত্বে ব্রিটিশ পার্লামেন্টের 7 সদস্যের একটি দল ছিল। এই কমিশনটি 1928 সালে ভারতীয় উপমহাদেশে আসে ব্রিটিশ ভারতের সাংবিধানিক সংস্কার অধ্যয়ন করার জন্য। পরের প্রশ্ন, কার শাসনকালে ভারতে সিভিল সার্ভিস চালু হয়েছিল? তো এখানে তোমাদের আগেও পড়ানো হয়েছিল যে ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো লর্ড কর্নওয়ালিসের আমলে ভারতে সিভিল সার্ভিস চালু হয় এবং তাকেই ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়। তো ব্রিটিশ রাজত্বের সময় ওয়ারেন হেস্টিংস সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেছিলেন এবং চার্লস কর্নওয়ালিস এটিকে সংস্কার, আধুনিকীকরণ এবং যুক্ত করেছিলেন। তাই চার্লস কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়। পরের প্রশ্ন, শীষ মহল কোন মোগল সম্রাট তৈরি করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শীষ মহল তৈরি করেছিলেন হচ্ছে মোগল সম্রাট শাহজাহান, অপশন সি। তো শীষ মহল, যাকে দ্য প্যালেস অফ মিরর্স বলা হয়, এটা হচ্ছে লাহোর ফোর্টের উত্তর পশ্চিম কোণে শাহ বুর্জ ব্লকের মধ্যে অবস্থিত একটি প্রাসাদ। এটি 1631 থেকে 32 সালে মুঘল সম্রাট শাহজাহানের শাসন আমলে নির্মিত হয়েছিল। পরে শিখ মহারাজা রঞ্জিত সিংয়ের অধীনে কিছু সংযোজন করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সিয়াচেন। সি না, এটা ডি হবে অপশন। তো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সিয়াচেন। তো সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। তো সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালার ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্ব দিকে অবস্থিত। 70 কিলোমিটার দীর্ঘ কারাকোরামের বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরু প্রদেশীয় এই হিমবাহটি ভারতের নিয়ন্ত্রণাধীন। পরের প্রশ্ন, ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে যে ভূমধ্য সাগরের চাবি বলা হয় হচ্ছে জিব্রাল্টার প্রণালীকে, অপশন বি। তো জিব্রাল্টার প্রণালী একটি সরু প্রণালী যা আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করে এবং ইউরোপকে আফ্রিকা থেকে আলাদা করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন প্রথম কত সালে হয়? তো ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন শুরু হয় 1949 সালে, অপশন বি। তো পাউন্ড স্টার্লিংয়ের অবমূল্যায়নের কারণে 1949 সালে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন শুরু হয়। পরের প্রশ্ন, ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল কোনটি? ব্রহ্মপুত্র উপত্যকা, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, কচ্ছের রণ অঞ্চল নাকি দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল? তো ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চলটির নাম হচ্ছে দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল। এখানে হচ্ছে তুলা সব থেকে ভালো উৎপন্ন হয়। পরের প্রশ্ন, রেপো রেট বেড়ে গেলে কি হবে? দ্রব্যমূল্য বাড়বে, কমবে, দ্রব্যমূল্য বাড়তে বা কমতে পারে নাকি কোনোটি নয়? তো রেপো রেট বাড়লে দ্রব্যমূল্যের দামও কমে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা কিন্তু বারবার রিপিট হয় প্রশ্নটা, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তো লেদার রিসার্চ ইনস্টিটিউট এটা হচ্ছে চেন্নাইয়ে অবস্থিত, অপশন বি। পরের প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে? তো ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে হচ্ছে 497 নম্বর ধারায়, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা কিন্তু পরীক্ষায় এটাও বারবার আসে, এটা মনে রাখবে ভালো করে যে ব্যভিচার সংক্রান্ত আইনের কথা উল্লেখ রয়েছে 497 নম্বর ধারাতে। পরের প্রশ্ন, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কী ধরনের অধিকার? বৈধ বা আইনি অধিকার, মৌলিক অধিকার, স্বাভাবিক অধিকার নাকি সাংবিধানিক অধিকার? তো ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি বৈধ বা
আইনি অধিকার। পরের প্রশ্ন, পাটকই ভূমি সীমান্ত নির্দেশ করে কোনটিকে? অরুণাচল প্রদেশ ও মায়ানমার, মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয় নাকি মেঘালয় ও নাগাল্যান্ডকে? তো পাটকই ভূমি সীমান্ত নির্দেশ করে হচ্ছে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের সীমাকে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এই সালটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, তো মনে রাখবে যে কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে 1835 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা। তিনি 1835 সালে 28শে জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আদেশ জারি করেছিলেন। পরের প্রশ্ন, কোনটি মুঘল ছবির মধ্যে ধরা হতো না? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, ইসলামিক থিমগুলি, অপশন ডি। নেক্সট প্রশ্ন, প্যারাডাইস লস্ট এটা কার লেখা? খুব ইম্পর্টেন্ট। তো প্যারাডাইস লস্ট এটা হচ্ছে জন মিল্টনের লেখা, অপশন সি। তো জন মিল্টন সপ্তদশ শতাব্দীর ইংরেজ কবি, গদ্য লেখক এবং কমনওয়েলথ অব ইংল্যান্ডের একজন সরকারি কর্মচারী। তার প্রসিদ্ধ কাব্য প্যারাডাইস লস্ট এর কারণে তিনি সমধিক পরিচিত। পরের প্রশ্ন, কিষান ঘাট কার সমাধিস্থল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে কিষান ঘাট বলা হয় চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থলকে। আর তোমরা কমেন্টে জানাবে যে এই ইন্দিরা গান্ধীর যে সমাধিস্থল, এই ইন্দিরা গান্ধীর সমাধিস্থলকে কি বলা হয়, এটা তোমরা নিচে কমেন্টে জানাবো। পরের প্রশ্ন, ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কারের নাম কি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, দ্রোণাচার্য পুরস্কার। পরের প্রশ্ন, এফআইআর এর পূর্ণ রূপ কি? তো এফআইআর এর পূর্ণ রূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। পরের প্রশ্ন, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে মাঝখানে কোন আলোটি দেখা যায়? লাল, সবুজ, হলুদ নাকি নীল? তো ট্রাফিক সিগন্যালের দিকে যদি আমরা তাকাই তো সেখানে মাঝখানে যে রঙটি থাকে সেটা হচ্ছে হলুদ, অপশন সি। পরের প্রশ্ন, উচ্চতা জনিত ভয়কে কি বলা হয়? অ্যাংলোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, অ্যাগারোফোবিয়া নাকি আর্গোফোবিয়া? তো উচ্চতা জনিত ভয়কে বলা হয় হচ্ছে অ্যাক্রোফোবিয়া, অপশন বি। পরের প্রশ্ন, সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়ে থাকে? 22শে ডিসেম্বর, 3রা জানুয়ারি, 22শে সেপ্টেম্বর নাকি 3রা আগস্টে? তো মনে রাখবে ভালো করে যে সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয় হচ্ছে 3রা জানুয়ারিতে, অপশন বি। পরের প্রশ্ন, যে রেখা দ্বারা সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে কি বলে? এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো যে রেখা দ্বারা সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোহেড, অপশন এ, আইসোহেড বলা হয়। পরের প্রশ্ন, মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, আকবর নাকি বাবর? তো মধ্যযুগে ভারতবর্ষে বাবর প্রথম যুদ্ধে কামান ব্যবহার করেছিলেন। তো পানিপথের যুদ্ধে বাবর কামানের ব্যবহার শুরু করেন। পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? নামদেব, কবির, নরহরি নাকি রামানুজ? তো ভক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন হচ্ছে রামানুজ, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম, কাঞ্চিপুরম হবে, বাদামি নাকি মহাবলীপুরম? তো পল্লবদের রাজধানী হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, কাঞ্চিপুরম। এটা কাঞ্চিপুরম হবে, কাঞ্চিপুরম হবে না, কাঞ্চিপুরম। তো পল্লব ছিল একটি রাজবংশ যা খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 9ম শতাব্দী পর্যন্ত দক্ষিণ ভারতের কিছু অংশ শাসন করেছিল। পল্লবরা প্রথম মহেন্দ্র বর্মনের রাজত্বকালে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে
কাঞ্চিপুরমকে, যেটা বর্তমানে তামিলনাড়ুতে অবস্থিত, তো কাঞ্চিপুরমকে তাদের রাজধানী করেছিল। পরের প্রশ্ন, নিচের কোন পত্রিকা বৈপ্লবিক কাজকর্মের সাথে যুক্ত ছিল না? সন্ধ্যা, গদর, যুগান্তর নাকি ইয়ং ইন্ডিয়া? তো সন্ধ্যা, গদর, যুগান্তর এগুলো সবই বৈপ্লবিক অর্থাৎ বিপ্লবিক কাজকর্মের সাথে যুক্ত ছিল, একমাত্র ইয়ং ইন্ডিয়া এটা যুক্ত ছিল না। তো ইয়ং ইন্ডিয়া 1916 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে মহাত্মা গান্ধী দ্বারা প্রকাশিত একটি ইংরেজি ভাষার সাপ্তাহিক পত্রিকা ছিল। পরের প্রশ্ন, ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় অবস্থিত? নাগপুর, মুম্বাই, দিল্লি নাকি ভোপালে? তো মনে রাখবে, ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে অবস্থিত, অপশন ডি। পরের প্রশ্ন, নির্দেশাত্মক নীতিগুলি হচ্ছে বিচারাধীন, অনমনীয়, বিচারাধীন নয় নাকি নমনীয়? নির্দেশাত্মক নীতি হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা স্টেট পলিসি সেটা কেমন ধরনের হয়? তো মনে রাখবে, নির্দেশাত্মক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা হচ্ছে বিচারাধীন নয়, অর্থাৎ এদের সম্পর্কে কোনো আইন প্রণয়ন বা বিচার করা যাবে না। তো নির্দেশাত্মক নীতিগুলির উদ্দেশ্য এমন এক আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি করা যেখানে নাগরিকরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে সক্ষম হবে। তাছাড়া একটি জনকল্যাণকামী রাষ্ট্র গঠনের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা ও এই নীতিগুলির উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, সংবিধানের খসড়া তৈরির জন্য গণপরিষদে কতগুলি সভা হয়েছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে এবং এটা মোস্ট রিপিটেড প্রশ্ন। তো সংবিধানের খসড়া তৈরির গণপরিষদে মোট যতগুলি সভা হয়েছিল সেটা হচ্ছে অপশান সি, 11টি। তো সংবিধানের খসড়া তৈরির জন্য গণপরিষদের মোট 11টি সভা হয়েছিল। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তো মনে রাখবে যে জওহরলাল নেহরু নিচের কোনটি প্রকাশ করা শুরু করেছিলেন? ন্যাশনাল হেরাল্ড, ন্যাশনাল গ্যাজেট, ন্যাশনাল ক্রনিকল নাকি ন্যাশনাল রিভিউ? তো জওহরলাল নেহরু হচ্ছে ন্যাশনাল হেরাল্ড নামে একটি পত্রিকা প্রকাশ করা শুরু করেছিলেন। তো ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি শুরু করেছিলেন জওহরলাল নেহরু। এটি দ্য অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড দ্বারা প্রকাশিত হয়েছে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ সরকার এটিকে অবৈধ ঘোষণা করেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।